প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি এই চ্যানেলে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বটি বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের পেঁয়াজের তত্ত্ব নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাই পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বটি জানার আগে আমাদের কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন জানার মধ্যে জ্ঞান কি, এটা ভালোভাবে জানতে হবে। জ্ঞান বলতে বোঝায় কি, হচ্ছে যেসব বিষয় ও অভিজ্ঞতাকে বোঝার জন্য মানসিক শক্তির প্রয়োজন হয়, সেই বিষয় ও অভিজ্ঞতাগুলিকে জ্ঞান বলা হয়। মানসিক শক্তি মানে স্মৃতির দরকার হয়। যেমন কোনো সূত্রকে মনে রাখার জন্য মানসিক শক্তি, স্মৃতির প্রয়োজন হয়। মানসিক শক্তি বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে একটি হলো স্মৃতি। হ্যাঁ, তাহলে জ্ঞান বলতে আমরা এই বিষয়টাই বুঝবো। তারপরে আমরা জানবো প্রজ্ঞা বা কগনিশন কি। প্রজ্ঞা বা কগনিশন, জ্ঞান, এগুলি না জানলে পেঁয়াজের স্কিমার ধারণাটি স্পষ্ট হবে না, তাই এগুলি জানা আবশ্যক। দেখো, প্রজ্ঞা বলতে কি বলছে, জ্ঞানকে ব্যবহার করে মানুষ যখন উপকৃত হয় বা সমস্যার সমাধান করতে পারে, তখন তাকে প্রজ্ঞা বলে। তাহলে প্রথমে জ্ঞান মানে কোনো সূত্র সম্পর্কে আমরা যেমন জানলাম, মানে সেই সম্পর্কে আমাদের জ্ঞান হলো। তারপরে সেই জ্ঞানটিকে যখন আমরা ব্যবহার করে উপকৃত হব, উপকার পাবো, তখন তাকে প্রজ্ঞা বলা হয়। দেখো এখানে উদাহরণ কি বলছে, কোনো অঙ্কের সূত্রকে জানাটা হলো জ্ঞান অর্জন করা, এবং সেই সূত্রকে কাজে লাগিয়ে অঙ্ক করতে পারাটা হলো প্রজ্ঞা, অর্থাৎ জ্ঞান থেকে প্রজ্ঞার জন্ম হচ্ছে। হ্যাঁ, এটা ভালোভাবে বুঝতে হবে। প্রথমে আমরা কোনো সূত্র সম্পর্কে জানলাম, সেটা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন হলো, তারপর তাকে যখন আমরা কাজে লাগাতে পারবো, তখন প্রজ্ঞার জন্ম হবে। তাহলে পরের বিষয় যেটি জানতে হবে সেটি হলো, দেখো এবার আসছে স্কিমা, যেটি পেঁয়াজের তত্ত্বে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্ড। স্কিমা বলতে কি বোঝায়, এটি আমাদের জানতে হবে। বলছে কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠনকে বলা হয় স্কিমা। হ্যাঁ, কিরকম? স্কিমা জীবনব্যাপী সম্প্রসারিত হয়, অর্থাৎ প্রজ্ঞার পরবর্তীতে ব্যক্তি যখন সেই সূত্রকে কাজে লাগিয়ে আরও জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান করতে পারে, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনে সমৃদ্ধ ও শক্তিশালী হয়, বিষয়টি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা বা প্রতিচ্ছবি তৈরি হয় মনের মধ্যে, সেটি হলো স্কিমা। তাহলে প্রথমে আমরা কোনো বিষয় সম্পর্কে জানলাম, মানে সেটা জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞানটাকে যখন কাজে লাগালাম তখন সেটা হয়ে গেল প্রজ্ঞা। হ্যাঁ, এই প্রজ্ঞাকে যখন আরও ভালোভাবে আমরা কাজে লাগাতে পারবো, কোনো বিষয় সম্পর্কে যখন আরও স্পষ্ট ধারণা আমরা অর্জন করতে পারবো, হ্যাঁ, পরিবেশের সঙ্গে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া করে তার দ্বারা যখন আমরা আরও ভালোভাবে উপকৃত হব, তখন সেটি কী হবে? তখন তাকে বলা হবে স্কিমা। দেখো এখানে নিচে উদাহরণ দেওয়া আছে। যদি সহজভাবে বলতে গেলে বলা হয়, কোনো সূত্র সম্পর্কে জানাটা হলো জ্ঞান অর্জন করা। হ্যাঁ, এবং সেই সূত্রকে কাজে লাগিয়ে অঙ্ক করতে পারাটা, সমাধান করতে পারা, সেটা হলো প্রজ্ঞা। আর সেই প্রজ্ঞাকে নিয়ে ব্যক্তি যখন আরও জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান করে, হ্যাঁ, তখন তাকে করতে পারে, বা এই সূত্রকে আরও অন্য কাজে ব্যবহার করতে পারে, হ্যাঁ, তখন তাকে বলা হয় প্রজ্ঞা। মনে রাখতে হবে, প্রজ্ঞার ধারণাটি দিয়েছিলেন আর্ট বাটলে, এটিকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন পিয়াজে। এখানে অনেকে কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, পরীক্ষাতে এরকম কথা, মানে পিয়াজের তত্ত্বে বিস্তারিত পড়ে থাকি, হ্যাঁ, অনেকে এটা ভাববে পিয়াজে হয়তো দিয়েছেন, কিন্তু না, এই ওয়ার্ডটি বা এটির ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী আর্ট বাটলেট। হ্যাঁ, এখানে রেপ হবে আর্ট বাটলেট, আর সেটিকে ব্যাপকভাবে ব্যবহার করেছিলেন পিয়াজে। আশা করি বিষয়টি তোমাদের স্পষ্ট হলো এবার। তাহলে জানতে হবে প্রথমে আমাদের জ্ঞান, তারপরে প্রজ্ঞা, তারপরে স্কিমা। এবার আমরা আসবো পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। এই তত্ত্ব সম্পর্কে জানার আগে কয়েকটি বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন এখানে দেখো, জিন পিয়াজে 1896 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সুইজারল্যান্ডের অধিবাসী ছিলেন। হ্যাঁ, তাই তাকে বলা হয় সুইস। 2 নম্বর পয়েন্টটা গেল হচ্ছে, তিনি কগনিটিভ ডেভেলপমেন্ট তত্ত্বটি দিয়েছিলেন। পিয়াজের তত্ত্বটির নাম হলো প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। হ্যাঁ, 3 নম্বর হলো, তিনি নিজেকে জেনেরিক এপিস্টেমোলজিস্ট মনে করতেন। জেনেরিক এপিস্টেমোলজিস্ট বলতে বোঝায় যে ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক নিয়ে যারা কাজ করেছেন তাদের জেনেরিক এপিস্টেমোলজিস্ট বলা হয়। তাহলে পিয়াজে একজন ছিলেন জেনেরিক এপিস্টেমোলজিস্ট। 4 নম্বর, তিনি শিশুকে লিটিল সায়েন্টিস্ট বা জ্ঞানের সক্রিয় নির্মাতা বলেছেন। এটি খুবই ইম্পর্টেন্ট লাইন। লিটিল সায়েন্টিস্ট শিশুদেরকে বলেছেন, অর্থাৎ শিশুরা নিজেদের মনন শক্তি দিয়ে জ্ঞান অর্জন করে, জ্ঞান আবিষ্কার করে। পিয়াজে শিশুকে অনেক গুরুত্ব দিয়েছিলেন। 5 নম্বর পয়েন্ট, পিয়াজে ছিলেন রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। 6 নম্বর, ডেভেলপমেন্ট ইজ দি কন্টিনিউয়াস প্রসেস। ডেভেলপমেন্ট ইজ ডিসকন্টিনিউয়াস প্রসেস। আমরা বৃদ্ধি এবং বিকাশে জানি যে বিকাশ হলো কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ জীবনব্যাপী চলতে থাকে, কিন্তু পিয়াজে এখানে বলেছেন যে এটি একটি নির্দিষ্ট বয়স পর্যন্তই চলতে থাকে। হ্যাঁ, তাই তিনি বলেছেন ডিসকন্টিনিউয়াস প্রসেস। 7 নম্বর হচ্ছে জ্ঞানের সক্রিয় নির্মাতা।
এটা পূর্বে বলা হয়েছে যে শিশুরা ছিল জ্ঞানের সক্রিয় নির্মাতা, এটি পিয়াজে মনে করতেন। এবার আমাদের যেটা জানতে হবে যে পিয়াজের 4টি স্টেজ সম্পর্কে জানতে গেলে তার পূর্বে জানতে হবে তিনি যে 4টি এলিমেন্টসের কথা বলেছিলেন সেটিকে নেমোনিক হিসাবে মনে রাখার কৌশল, এটি MESE। দেখো, এম ফর মেজারমেন্ট, ম্যাচুরেশন। এম ফর ম্যাচুরেশন অর্থাৎ পরিণমন, পরিণমনের ইংলিশ হলো ম্যাচুরেশন। ম্যাচুরেশন কি? শিশুর শারীরিক বিকাশ, বিশেষ করে পেশি ও স্নায়ুতন্ত্রের বিকাশকে পরিণমন বলে। পরিণমন আমরা পূর্বে পড়েছি যে শিশুর শারীরিক বিকাশের সঙ্গে এটি মেনলি জড়িত। হ্যাঁ, 2 নম্বর কি বলছে? অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, বস্তু সম্পর্কে জানার জন্য প্রতিক্রিয়া করা, যেমন দুটি বস্তুকে হাতে নিয়ে কোনটি বেশি ভারী তা জানা বা ব্যবহারের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা। হ্যাঁ, তাহলে এক্সপিরিয়েন্স, এখানে ই ফর এক্সপিরিয়েন্স। তারপরে আছে এস ফর সোশ্যাল ইন্টারাকশন। দেখো, এস ফর সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়া, সমাজের অন্য ব্যক্তিদের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে শিশু। হ্যাঁ, যেহেতু সে জ্ঞানের সক্রিয় নির্মাতা। 4 নম্বর আছে ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এটি সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। হ্যাঁ, যে সমতা বজায় রাখা, এটি দুভাবে সম্পন্ন হয়। কি? একটা হলো অভিযোজন বা অ্যাডাপ্টেশন, আর 2 নম্বর হলো অর্গানাইজেশন বা সাংগঠনিকরণ। এবার আমাদের এই অভিযোজন বা অ্যাডাপ্টেশনটা দুভাবে সম্পন্ন হয়। 1 নম্বর হলো আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, এটা আমাদের খুবই ভালোভাবে জানতে হবে, এ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। কোশ্চেন কিন্তু তোমার এই যে ইকুইলিব্রিয়ামের, হ্যাঁ, সাব টপিক এগুলো থেকে আসে, আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, এটা ভালোভাবে বুঝতে হবে। আত্তীকরণ বা অ্যাসিমিলেশন কি? বলছে নতুন তথ্য, চিন্তাধারা বা ভাবের সরাসরি স্কিমার মধ্যে যুক্ত হওয়াটা হলো আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। যেমন কোনো বিড়ালকে দেখে তার সম্পর্কে ধারণা জন্মানো, অর্থাৎ শিশু প্রথমে যখন, হ্যাঁ, কোনো বিড়ালকে দেখলো, প্রথম যখন দেখলো তখন সেই বিড়ালটি সম্পর্কে তার একটি ধারণা স্পষ্ট হলো। বা এখানে বিড়াল না হলেও কোনো বস্তু, ব্যক্তি, যে কোনো কিছু হতে পারে। শিশু ফার্স্ট টাইম যেটি দেখে সেটি সম্পর্কে তার একটি ধারণা সে অর্জন করে, এটাকে হচ্ছে আত্তীকরণ। তাহলে আত্তীকরণ তার প্রেজেন্ট যে ইয়ে আছে, জ্ঞান আছে, হ্যাঁ, স্কিমা আছে, তার মধ্যে কোনো নতুন তথ্য যুক্ত হওয়াটাই হলো অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। এখানে মনে রাখতে হবে যে নতুন তথ্য অ্যাড হওয়া, হ্যাঁ, যুক্ত হওয়া, এটা হচ্ছে অ্যাসিমিলেশন। তারপরে তোমার সহযোজন বা অ্যাকোমোডেশন। সহযোজন বা অ্যাকোমোডেশন বলতে বোঝায় যে নতুন তথ্য, চিন্তাধারা বা ভাবকে এখানে মনে রাখবে যখন পরিবর্তন করে স্কিমার মধ্যে যুক্ত করা হয়। পূর্বে আমাদের অ্যাসিমিলেশনে শুধু অ্যাড করা হয়েছিল, হ্যাঁ, শুধু অ্যাড করা হয়েছিল, কিন্তু সহযোজন বা অ্যাকোমোডেশনের স্টেজে কি করা হচ্ছে? এটা পরিবর্তন করে স্কিমার মধ্যে যুক্ত করা হচ্ছে। পরবর্তীতে শিশু যখন, এটাই উদাহরণস্বরূপ তোমরা দেখবে যে আমরা এখানে উদাহরণ দিয়েছিলাম যে কোনো একটি বিড়ালকে যখন শিশু দেখলো, হ্যাঁ, তার সম্পর্কে তার একটি ধারণা জন্ম নিল। এবার পরবর্তীতে সে যখন আবার রাস্তায় একটি কুকুরকে দেখছে, তখন সে ভাবছে এটি হয়তো বিড়াল, কিন্তু তাকে জানানো হলো যে না, এটি বিড়াল না, এটি হলো একটি কুকুর। বিড়ালের মতোই তার আকারটা হলো, এটি প্রকৃত একটি কুকুর। অর্থাৎ সে কুকুরটিকে বিড়াল ভেবেছিল, কিন্তু তাকে সঠিকটি জানিয়ে দেওয়ায় সে তার ধারণাটিকে পরিবর্তন করে স্কিমার মধ্যে এই ধারণাটি যুক্ত করলো যে না, এটি একটি কুকুর। হ্যাঁ, এখানে পরিবর্তন করে যুক্ত হলো, এখানে পরিবর্তন করে অ্যাড হলো, আর এখানে ডাইরেক্ট অ্যাড হয়েছিল। অ্যাসিমিলেশনে ডাইরেক্ট অ্যাড হবে, আর সহযোজন বা অ্যাকোমোডেশনে পরিবর্তন করে অ্যাড হবে। উদাহরণটি লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, সেটি হয়ে যাবে সহযোজন বা অ্যাকোমোডেশন। দেখো, এখানে বলা আছে, উদাহরণটি আরেকবার বলে দিচ্ছি। শিশু যখন রাস্তায় একটি কুকুরকে দেখলো, তখন সে তাকে বিড়াল মনে করলো। তখন সে তাকে বিড়াল মনে করলো, কিন্তু তাকে বলে দেওয়া হলো যে না, এটি বিড়ালের মতো দেখতে হলেও এটি বিড়াল নয়, এটির নাম হলো কুকুর। মানে পূর্বের স্কিমাকে পরিবর্তন করে নতুন স্কিমা তৈরি করা হলো। এটি হয়ে গেল সহযোজন বা অ্যাকোমোডেশন। এবার পূর্বে যেটা বলেছিলাম, এই যে তোমার এখানে অভিযোজন বা অ্যাডাপ্টেশন, হ্যাঁ, সেটার বি পার্ট হলো সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন। সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন এটা কি? বলছে স্কিমাকে কাজে লাগিয়ে যখন আরো জটিল চিন্তামূলক কাজ করতে পারা যায়, সেটি হয়ে যায় সাংগঠনিকরণ, অর্থাৎ এটি অ্যাডভান্স স্টেজ। স্কিমার ধারণাটি যখন আরো শক্তিশালী হয়ে আরো জটিল থেকে জটিলতর কাজ করতে সম্পন্ন হচ্ছে শিশু ব্যক্তি, তখন সেটি হয়ে যাচ্ছে সাংগঠনিকরণ। তোমাদের মেনলি যেটি জানতে হবে, আত্তীকরণ, অ্যাসিমিলেশন, সহযোজন, অ্যাকোমোডেশন। এবার আমাদের যে মূল ইম্পর্টেন্ট টপিক,
পিয়াজের প্রজ্ঞামূলক ডেভেলপমেন্ট বা হ্যাঁ কগনিটিভ ডেভেলপমেন্ট যে 4টি স্টেজ, এখান থেকেই তোমার কোশ্চেন হয়। সেই 4টি স্টেজের একটি হলো সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন চালনা স্তর, আবার এটাকে বলা হয় সংবেদন সঞ্চালন স্তর। হ্যাঁ, এইরকম মেনলি তোমরা ইংলিশ টার্মটি মনে রাখবে, সেন্সরি মোটর স্টেজ। এটির সময়কালটা আমাদের মনে রাখতে হবে, জন্ম থেকে 2 বছর পর্যন্ত। 4টি স্টেজের নাম, তার সময়কাল এবং সেই স্টেজে কি কি মেন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা প্রয়োজন। সেন্সরি মোটর স্টেজে কি দেখা যায়, এখানে বলছে একটি অন্যতম বৈশিষ্ট্য শিশুর মধ্যে লক্ষ্য করা যায় আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম, অর্থাৎ শিশুর বয়সটা যেহেতু কম থাকে, হ্যাঁ, তার ধারণা ততটা মজবুত বা কংক্রিট থাকে না, তাই সে ভাবে সে যেটি দেখে যেটি ভাবে সেটাই সব, তার বাইরে কোনো কিছু আছে এই ধারণা তার স্পষ্ট হয় না। এটাকে বলছে আত্মকেন্দ্রিকতা। দেখো এখানে লিখে দিয়েছি, শিশু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, অন্যের অস্তিত্ব সম্পর্কে তার ধারণা থাকে না, যদিও এই সময়সীমার শেষের দিকে এই দিকটি বিকশিত হয়। প্রথম দিকে এই ধারণাটি স্পষ্ট না হলেও শেষের দিকে অর্থাৎ 2 বছরের সময়সীমার কাছাকাছি এই ধারণাটি অনেকটি বিকশিত হয়ে যায়। অর্থাৎ শিশুর সামনে যা থাকে সেটা এবং সে যেটা ভাবে সেটি তার কাছে মূল, তার বাইরে কোনো কিছু আছে এটি সে কল্পনা করতে পারে না। এটা হলো আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম। 2 নম্বর হচ্ছে অবজেক্ট পার্মানেন্স, অর্থাৎ বস্তু স্থায়িত্ব। বস্তু স্থায়িত্ব এটা একটু লক্ষ্য রাখ, এখানে অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব বলতে কি বুঝবো আমরা, যে প্রথম দিকে শিশুর সামনে থেকে কোনো বস্তু বা ব্যক্তি সরিয়ে নিলে সে ভাবে সেটি আর নেই, অর্থাৎ তার সামনে যা সে দেখে সেটির অস্তিত্বই আছে এটা সে মনে করে, কিন্তু তার বাইরে কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে এটা সে সেই বয়সে কল্পনা করতে পারে না। এটাকে বলছে বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স। 3 নম্বর কি বলছে, দেহ সঞ্চালন ও ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে। শিশুর বয়সটি যখন 0 থেকে 2 বছরের মধ্যে থাকে তখন সে এটি লক্ষ্য রাখবে যে সে নিজের দেহ সঞ্চালন অর্থাৎ হাত পা নাড়ায়, হ্যাঁ, মুখে আধো আধো কথা বলার চেষ্টা করে, অর্থাৎ দেহ সঞ্চালনের মাধ্যমে সে ক্রিয়া প্রতিক্রিয়া গ্রহণ করে, হ্যাঁ, নিজের আবেগ প্রকাশ করে। 4 নম্বর কি বলছে, বস্তুর আকার আকৃতি বর্ণ ইত্যাদি বৈশিষ্ট্যের সাহায্যে বস্তুর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে। বস্তুর আকার আকৃতি বর্ণ এগুলি দেখে সে আংশিকভাবে পার্থক্য করতে শেখে এই বয়সে। 5 নম্বর কি বলছে, কার্যকরণ সম্পর্ক বুঝতে শিখে। তাহলে এই সবগুলি গেল সেন্সরি মোটর স্টেজের বৈশিষ্ট্য। তার মধ্যে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো সেন্সরি মোটর স্টেজের যে অন্যতম বৈশিষ্ট্য আত্মকেন্দ্রিকতা, অবজেক্ট পার্মানেন্স আর দেহ সঞ্চালনের মাধ্যমে প্রতিক্রিয়া করা, এগুলি। এবার আমরা চলে আসবো সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজে দেখো কি বলছে, প্রি অপারেশনাল স্টেজ, পূর্ব সক্রিয়তার স্তর। এটির সময়কাল হবে 2 বছর থেকে 7 বছর। তাহলে আগেরটা সেন্সরি মোটর স্টেজের সময়সীমা ছিল জন্ম থেকে 2 বছর, আর এটা হচ্ছে 2 বছর থেকে 7 বছর। এই স্টেজের অন্যতম বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলা। 1 নম্বর হলো সর্বপ্রাণবাদ অর্থাৎ অ্যানিমিজম। তো জড়বস্তুর মধ্যেও প্রাণ আছে এটা মনে করে ভাষা ও কল্পনার দ্রুত বিকাশ হয়, অর্থাৎ শিশু তার সামনে যা কিছুই দেখে সবকিছুকে সে সজীব বা তার মধ্যে প্রাণ আছে এই হিসেবে সে প্রতিক্রিয়া করে। জড়বস্তুর ধারণাটি শিশুর মধ্যে থাকে না, এটাকে বলছে সর্বপ্রাণবাদ, অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে প্রাণ আছে এই হিসেবে সে প্রতিক্রিয়া করে। 2 নম্বর কি বলছে, ইগোসেন্ট্রিজম বা আত্মকেন্দ্রিকতা, স্বকেন্দ্রিকতা। এটি লক্ষ্য রাখো, দেখো আগের স্টেজে আমরা বলেছিলাম যে আত্মকেন্দ্রিকতা শিশুর মধ্যে দেখা যায়, হ্যাঁ, সেন্সরি মোটর স্টেজে। এই আত্মকেন্দ্রিকতা এই প্রি অপারেশনাল স্টেজেও দেখা যায়, তাই এখানে এটি দেওয়া আছে। কেউ হচ্ছে অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারে না, অর্থাৎ সে যেটা ভাবে সেটাই সঠিক, তার বাইরে কোনো চিন্তাধারা হতে পারে এটাই সে কল্পনা করতে পারে না। তারপরে সি নাম্বার দেখো, পুনর্বর্তনশীলতা বা প্রত্যাবর্তন ক্ষমতা বা ল্যাক অফ রিভার্সিবিলিটি। হ্যাঁ, ল্যাক অফ রিভার্সিবিলিটি এটা জানতে হবে, হচ্ছে পানি থেকে বরফ আর বরফ থেকে পানি হয় এটা বোঝার ক্ষমতা থাকে না। মানে একখণ্ড বরফকে যদি তোমার গলানোর পরে পানিতে পরিণত করা হয় আর সেই পানিটিকে আবার জমিয়ে বরফে পরিণত করা হয়, এই রিভার্সিবিলিটি বা প্রত্যাবর্তনের ধারণা শিশুর মধ্যে এই 2 থেকে 7 বছর বয়সেও সৃষ্টি হয় না। তারপরে ডি নাম্বার কি হচ্ছে, অবযুক্তিপূর্ণ বিচার বা ট্রান্সডাক্টিভ রিজনিং। ভুল যুক্তি দেখানো এই বয়সের শিশুদের অন্যতম একটি বৈশিষ্ট্য। হ্যাঁ, ভুল যুক্তি যা কিরকম, যে সূর্য নিচে পড়ে যায় না তার কারণ হলো এটি উত্তপ্ত, তাহলে সূর্য নিচে পড়ার কারণ কিন্তু এটা না, এর অন্য একটি কারণ আছে, কিন্তু সে ভুল যুক্তি দেখালো, এটাকে কি বলছে, অবযুক্তিপূর্ণ বিচার। ই নাম্বার কি বলছে, কৃত্রিমতা, আর্টিফিশিয়ালিটি, অর্থাৎ যা কিছু সে দেখে সমস্ত কিছু মানুষের সৃষ্টি এটি সে মনে করে, হ্যাঁ, প্রাকৃতিকভাবে পূর্বে কিছু ছিল বা প্রকৃতির সৃষ্টি অনেক কিছু আছে এটা সে মনে করতে পারে না। তারপরে কি হচ্ছে, রূপক অভিনয় বা ডিলেড ইমিটেশন, ঘুমিয়ে পড়ার ভান করা, এটা হলো রূপক অভিনয়। হ্যাঁ,
অর্থাৎ সে অনেকটা অ্যাক্টিং বা অভিনয় করতে পারে, কাল্পনিক অভিনয়, ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, তারপরে কি বলছে বিলম্বিত অনুকরণ, অর্থাৎ পূর্বের প্রত্যক্ষ করা কাজ কাম এগুলিকে অনুকরণ করে। শিশুর মধ্যে অনুকরণ প্রিয়তা এই 2 থেকে 7 বছর বয়সে অনেক অনেক দেখা যায়। তাহলে এগুলি আমাদের মনে রাখতে হবে যে প্রি অপারেশনাল স্টেজের অন্যতম বৈশিষ্ট্য সর্বপ্রাণবাদ, হ্যাঁ, ইগোসেন্ট্রিজম, প্রত্যাবর্তন ক্ষমতা বা রিভার্সিবিলিটি, অব্যক্তিপূর্ণ বিচার, কৃত্রিমতা, রূপক অভিনয়, বিলম্বিত অনুকরণ এগুলি অন্যতম। এবার আমরা পরের স্টেজে চলে আসবো। 3 নম্বর স্টেজ কি বলছে কংক্রিট অপারেশনাল স্টেজ, মূর্ত সক্রিয়তার স্তর। বয়সসীমা দেখো, বয়সসীমা হবে 7 থেকে 11 বছর। তাহলে আগে প্রথম স্তরটা ছিল সেন্সরি মোটর স্টেজ, 2 নম্বর প্রি অপারেশনাল স্টেজ, আর 3 নম্বর হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ। এই স্টেজের অন্যতম বৈশিষ্ট্যগুলি দেখো কি বলছে সংরক্ষণ বা কনজারভেশন। সংরক্ষণ বা কনজারভেশন এটি কি বলছে পানিকে অপেক্ষাকৃত লম্বা পাত্রে ঢাললে বেশি মনে হলেও পরিমাণের কোনো পরিবর্তন হয় না, এটি সে এই স্তরে বুঝতে পারে। পূর্বের স্তরে যদি শিশুকে ধরো একটি পাত্রে জল আছে, সেই জলটাকে যদি আমি অপেক্ষাকৃত একটি লম্বা পাত্রে যদি, হ্যাঁ, লম্বা গ্লাস বা কাঁচের কোনো এতে রাখি, তাহলে এই একই পরিমাণ জল এখানে রাখলে কি হবে তার স্তরটা এই উপরে আসবে, তখন তাকে দেখে মনে হবে যে এই পাত্রে বেশি জল আছে, কিন্তু অ্যাকচুয়ালি জলের পরিমাণ একই। এই ধারণাটি এই কংক্রিট অপারেশনাল স্টেজে শিশুরা বুঝতে পারে, কিন্তু পূর্বের স্তরে এই ধারণাটি তার থাকে না। হ্যাঁ, অর্থাৎ পাত্রের পরিবর্তন হলেও, পাত্রের আকারের পরিবর্তন হলেও জলের পরিমাণটা যে একই এটি সেই স্তরে বুঝতে পারে। এটাকে কি বলছে সংরক্ষণ বা কনজারভেশন। তারপর কি হচ্ছে ক্রমপর্যায় বা সিরিয়েশন। সিরিয়েশন কি বস্তুর আকারের ভিত্তিতে সাজানো, অর্থাৎ ছোট থেকে বড়, হ্যাঁ, হালকা থেকে ভারী, এই ক্রমপর্যায়ে সাজানোর ক্ষমতাটাকে বলছে সিরিয়েশন বা ক্রমপর্যায়। আর শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন, বিভিন্ন বস্তু ধারণাকে একই বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা, যেমন ফল ফুল, ধরে নাও ফল ফুল একটি ঝুড়ির মধ্যে একসঙ্গে রাখা আছে, সেগুলিকে শিশু এই বয়সে আলাদা করতে পারে, মানে ফলগুলিকে এক জায়গায় রাখতে পারে, ফুলগুলিকে এক জায়গায় রাখতে পারে, বা এর মধ্যে আরো কিছু রেখে দিলে সে সবকে আলাদা আলাদা করতে পারে, এটাকে বলছে শ্রেণীকরণ। এই তিনটিকে মনে রাখার একটি নেমোনিক বা শর্টকাট পদ্ধতি হলো সি, কনজারভেশনের সি, সিরিয়েশনে ক্লাসিফিকেশনের সি, আর সিরিয়েশনের এস, সি সি এস, এই তিনটি লেটারের মাধ্যমে তিনটি ওয়ার্ডকে এখানে নির্দেশ করা হয়। হ্যাঁ, ক্লাসিফিকেশন, কনজারভেশন, সিরিয়েশন। আর কি বৈশিষ্ট্য দেখা যায় পুনর্বর্তনশীলতা বা প্রত্যাবর্তন, রিভার্সিবিলিটি। দেখো পূর্বের স্তরে রিভার্সিবিলিটির বোর্ডটা শিশুর মধ্যে জন্মায়নি, কিন্তু এই স্তর অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্তরে যে জল থেকে বরফ হয় করা যায়, আবার বরফ থেকে গলিয়ে জল করা যায়, এই ধারণাটি এখানে স্পষ্ট শিশু বুঝতে পারে কংক্রিট অপারেশনাল স্টেজ। তাহলে এই হলো তোমার কংক্রিট অপারেশনাল স্টেজের অন্যতম বৈশিষ্ট্য সংরক্ষণ, ক্রমপর্যায়, শ্রেণীকরণ, প্রত্যাবর্তনশীলতা, সংখ্যার ধারণা বা নাম্বার সংক্রান্ত যে কনসেপ্ট সেগুলি ক্লিয়ার থাকে এই স্টেজে। চলে আসবো আমরা পরের স্টেজ। পরের স্টেজ কি বলছে যৌক্তিক সক্রিয়তার স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। এটার সময়সীমা হলো 11 থেকে 15 বছর। হ্যাঁ, অনেকে 12 থেকে 15 ধরে, 12 থেকে 15, 1 বছর এদিক ওদিক হতে পারে, এটা তোমরা মেনলি ধরে রাখবে 11 to 15। এই স্তরের মতো বৈশিষ্ট্য কি বলছে দেখো বিমূর্ত চিন্তা, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। বিমূর্ত চিন্তন হলো এমন একটি মানসিক ক্ষমতা যার মাধ্যমে মানুষ সরাসরি দেখা বা স্পর্শ করা যায় না এমন ধারণা, প্রতীক, কল্পনা এবং তত্ত্ব সম্পর্কে চিন্তা করতে পারে। তাহলে যেগুলি বাস্তবে সে দেখতে পায় না সেগুলি সম্পর্কে চিন্তা করতে পারাটা হলো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এটি আমাদের ফর্মাল অপারেশনাল স্টেজে শিশুরা সম্পন্ন করতে পারে। উদাহরণ এটা, তাহলে যেগুলো দেখা যায় না, কি দেখো বলছে ভালোবাসা, ন্যায় বিচার, স্বাধীনতা, এগুলিকে দেখা যায় না, এগুলি অনুভব করতে হয়, কল্পনা করতে হয়, এগুলি হলো বিমূর্ত বিষয়। তারপরে দেখো কি বলছে সম্ভাব্য চিন্তা, হাইপোথেটিক্যাল রিজনিং, অর্থাৎ কোনো সমস্যার সম্ভাব্য রেজাল্ট, ফলাফল কি হতে পারে এটি সে চিন্তা করতে পারে যৌক্তিক সক্রিয়তার স্তরে। কি বল তারপর একটা কি বলছে অবরোহী চিন্তা বা ডিডাকটিভ রিজনিং। ডিডাকটিভ রিজনিং কি বাস্তব জিনিস ছাড়াও মনের মধ্যে ধারণা তৈরি করে চিন্তা করতে পারা, অর্থাৎ কাল্পনিক বিষয় বাস্তবে যেটা নেই সেটাও মনের মধ্যে উপলব্ধি করতে পারা, কল্পনা করতে পারা, সেটাই হলো অবরোহী চিন্তা। কেমন চিহ্ন, আকার, প্যাটার্ন দেখে লজিক খুঁজে বের করা। উদাহরণ কি বলছে ছবির মধ্যে প্যাটার্ন খুঁজে বের করা, সংখ্যা সিরিজ বুঝতে পারা, এগুলি হলো তোমার, হ্যাঁ, অবরোহী চিন্তা। এছাড়া আমরা পূর্বের যে তিনটি স্তরে শিশুর মধ্যে যে অসঙ্গতি, অসম্পূর্ণতা বা কিছু কিছু পূর্ণতা ছিল সেগুলির অ্যাডভান্স, হ্যাঁ, সেগুলির পুরোপুরি পূর্ণতা আমরা এই যৌক্তিক সক্রিয়তার স্তরে দেখতে পাবো। অর্থাৎ যৌক্তিক সক্রিয়তার স্তরে শিশু সমস্ত দিকে ফুলফিল এটা মনে করা হয়। এই ছিল তোমাদের পিঁয়াজের
প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বটি সম্পর্কে আমার যেটুকু মতামত, যেটুকু ধারণা তোমাদের সঙ্গে ব্যক্ত করলাম। হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। থ্যাংক ইউ সকলকে।